হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইতিহাসে এমন বেশ কিছু প্লেয়ার আছে যাদের নাম পুরো পৃথিবী জুড়ে সারা জীবনের জন্য অমর হয়ে থাকবে। আর সেরকমই একজন ক্রিকেটার হলেন শ্রীলঙ্কার লেজেন্ড মুথাইয়া মুরলীধরন। তিনি নিজের জীবনে এমন বেশ কিছু রেকর্ড তৈরি করেছেন যেগুলোকে আজ অবধি কেউই ভাঙতে পারেনি, এমনকি সেগুলোর আশেপাশে পৌঁছাতে পারেনি। আর আজ আমরা সেই মহান ক্রিকেটারের আসল জীবন কাহিনীটা দেখব। সম্পূর্ণ সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম 800। 2023 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.1। তো গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় আজ থেকে 400 বছর আগে কিভাবে ইংরেজরা এই ক্রিকেট খেলার আবিষ্কার করেছিল। যদিও প্রথমের দিকে এই খেলার তেমন কোনো বিশেষ নিয়ম ছিল না, কিন্তু আস্তে আস্তে যখন সমস্ত ইংরেজদের মধ্যেই এই খেলাটা খুবই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে, তখন সবাই মিলে একসাথে এই খেলার বেশ কিছু নিয়ম তৈরি করে। এই যেমন এক ওভারে টোটাল কটা বল করা যাবে, ক্রিকেট ব্যাটের আকার বা আয়তন কেমন হবে, কিভাবে 4, 6 আর সিঙ্গেল রান নেওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আস্তে আস্তে এই ক্রিকেট খেলাটা ইংরেজদের এতটাই পছন্দ হয়ে যায় যে পরবর্তীকালে ইংরেজরা পৃথিবীর যে সমস্ত দেশে শাসন করার জন্য গেছিল সেই সমস্ত দেশেই ওরা এই খেলাটা খেলতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, শ্রীলঙ্কা এই সমস্ত দেশেই ক্রিকেট খেলা ছড়িয়ে পড়ে। এই সময় ইংরেজদের মধ্যে এই খেলাটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে ওরা সারাদিন ধরেই ক্রিকেট খেলতো, আর মাঝখানে কিছুটা সময় ওরা লাঞ্চ করার জন্য আর চা খাওয়ার জন্য ব্রেক নিত। এই ক্রিকেট খেলার পাশাপাশি ইংরেজদের দ্বিতীয় সবচেয়ে পছন্দের জিনিস ছিল চা। সবশেষে ইংরেজরা যখন শ্রীলঙ্কায় পৌঁছায় তখন সেখানকার চায়ের বাগানে কাজ করার জন্য উত্তর ভারতের তামিলনাড়ু থেকে বেশ অনেক মানুষকে কর্মচারী বানিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। এই সমস্ত কর্মচারীদের মধ্যেই চিন্নাস্বামী আর আঙ্গুমাল নামের দুজন দম্পতি ছিল। শ্রীলঙ্কায় কাজ করতে আসার পর এদের দুজনের একটা বাচ্চা হয় যার নাম ছিল মুথাইয়া। ছোটবেলায় মুথাইয়া যখন ইংরেজদেরকে ক্রিকেট খেলতে দেখত তখন সেটা ওর খুবই ভালো লাগতো। ওর স্বপ্ন ছিল একদিন ইংরেজদের মতন ও নিজেও ক্রিকেট খেলবে, কিন্তু যেহেতু ওর বাবা মা দুজনেই চায়ের বাগানে কাজ করত তাই টাকার অভাবে ও নিজের এই স্বপ্নটা পূরণ করতে পারে না। এইভাবে আস্তে আস্তে 32 বছর কেটে যায়। দেখা যায় মুথাইয়া এখন অনেক বড় হয়ে গেছে। এখন ও শ্রীলঙ্কায় একটা বিস্কুটের কারখানা চালায় যেখানে অনেক মানুষ কাজ করে। আর এখন মুথাইয়ারও একটা বাচ্চা ছেলে হয়েছে যার নাম হলো মুরলীধরন। নিজের বাবার মতন মুরলিও ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে খুবই পছন্দ করত। ও সুযোগ পেলেই ওর পাড়ার বড় বড় বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলতো। আর এখানে দেখা যায় মুরলি বোলিং করতেই বেশি পছন্দ করত। এইভাবে মুরলির জীবনে সবকিছু যখন খুব ভালোভাবে কাটছিল তখন হঠাৎ করেই ওদের দেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যায়। আসলে 1977 সালে শ্রীলঙ্কাতে সেনালি লোক আর তামিল লোকদের মধ্যে খুবই ঝামেলা বেঁধে গেছিল। শ্রীলঙ্কার যারা আদি নিবাসী ছিল তাদেরকে সেনেলি বলা হতো, আর সমস্ত সেনেলি লোকরা মনে করছিল ভারতের তামিলনাড়ু থেকে যে সমস্ত লোকজন শ্রীলঙ্কায় এসেছে তারা হয়তো ওদের দেশটাকে দখল করে সেটাকে দুভাগ করতে চাইছে। এই বিষয়টা নিয়েই সেই সময় তামিল লোকজন আর সেনেলি লোকজনদের মধ্যে মাঝে মাঝেই ঝামেলা অশান্তি হতো। এই ঝামেলাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এখানে বহু মানুষ নিজেদের প্রাণ হারিয়েছিল। আর এই ঝামেলা অশান্তির ভয়ে বহু তামিল লোক নিজেদের ঘরবাড়ি ছেড়ে শ্রীলঙ্কা থেকে আবার ভারতে ফিরে যায়। যেহেতু মুরলি আর ওর পরিবার তামিল ছিল তাই বেশ কিছু সেনালি লোকজন মুরলির বাবার বিস্কুটের কারখানায় আগুন ধরিয়ে দেয়, যার ফলে নিমেষের মধ্যেই ওদের সমস্ত টাকা পয়সা, বাড়িঘর সবকিছুই পুরোপুরি নষ্ট হয়ে যায়। এরপর থেকে মুরলির পুরো পরিবার তাদের প্রতিবেশীদের বাড়িতে লুকিয়ে থাকতে শুরু করে। কিন্তু এই ঘটনায় মুরলির বাবা মা এতটাই ভয় পেয়ে গেছিলেন যে ওনারা মুরলিকে ওদের গ্রামের একটা চার্চের হস্টেলে রেখে আসেন। ওনারা মনে করেছিলেন এই চার্চের বাকি খ্রিস্টান বাচ্চাদের সঙ্গে থাকলে মুরলি হয়তো সুরক্ষিত থাকতে পারবে। যদিও প্রথমের দিকে মুরলি নিজের বাবা মাকে ছেড়ে এখানে একা একা কোনোভাবেই থাকতে চাইছিল না, কিন্তু পরে যখন মুরলিকে ওই চার্চের বাকি বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলতে দেওয়া হয় তখন ও এখানে থাকার জন্য রাজি হয়ে যায়। মুরলি এই চার্চের হস্টেলে থেকে এখানকার স্কুলেই পড়াশোনা করত আর এখানকার বাকি বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলত। আর মুরলির মা মাঝে মাঝেই ওর সঙ্গে দেখা করার জন্য এখানে আসতো। এইভাবে আস্তে আস্তে বেশ কিছু বছর কেটে গিয়ে মুরলি যখন একটু বড় হয়ে যায় তখন ও নিজের স্কুল ক্রিকেট টিমে খেলার সুযোগ পায়। এখন ও এতটা ভালো ক্রিকেট খেলতে শিখে গেছিল আর এত ভালো বোলিং করত যে একটা স্কুল টুর্নামেন্টে ও খুব সহজেই নিজেদের অপোনেন্ট টিমের সমস্ত প্লেয়ারকে আউট করে দেয়। একদিন মুরলির এই অসাধারণ খেলা দেখে ওদের স্কুলের একজন টিচার মুরলিকে নিয়ে ওদের স্কুলের হেড কোচের কাছে চলে যান। এই কোচ ওদের স্কুলের সিনিয়র টিমকে ট্রেনিং দিতেন, আর এই টিমে ওদের স্কুলের সমস্ত উঁচু ক্লাসের বড় বাচ্চারা খেলতো। এখন ওই টিচার কোচকে বলেন মুরলির মধ্যে ক্রিকেটের প্রতি প্যাশন আর ট্যালেন্ট দুটোই আছে, তাই ওকে যেন ওদের স্কুলের সিনিয়র টিমে সিলেক্ট করে নেওয়া হয়।
কিন্তু সমস্যা হলো এই টিমের বাকি প্লেয়ারদের তুলনায় মুরলি বয়সে খুবই ছোট ছিল। সেজন্য প্রথমের দিকে ওই কোচ মুরলিকে কোনোভাবেই নিজের টিমে নিতে চাইছিলেন না। কিন্তু পরে মুরলির বেশ কিছু বোলিং টেস্ট নেওয়ার পর দেখা যায় ও নিজের অসাধারণ অফ স্পিনের সাহায্যে ওদের টিমের সবচেয়ে ভালো ব্যাটসম্যানকে খুব সহজেই আউট করে দিয়েছে, যেটা দেখে ওই কোচ আর ওখানে থাকা বাকি সমস্ত প্লেয়ার প্রত্যেকেই খুবই অবাক হয়ে গেছিল। এই ঘটনার পর মুরলিকে ওদের স্কুলের সিনিয়র টিমে সিলেক্ট করে নেওয়া হয়। এরপর আস্তে আস্তে বেশ কিছু বছর কেটে গিয়ে চলে আসে 1987 সাল। দেখা যায় মুরলি এখন আগের থেকে অনেক বড় হয়ে গেছে। বিগত 4-5 বছর ধরে মুরলি এখানে প্রত্যেক দিন নিজের কোচের কাছে ক্রিকেট প্র্যাকটিস করার জন্য আসে, আর এখানে ও সারাদিন ধরে ট্রেনিং নেয়। এত বছর ধরে প্র্যাকটিস করার ফলে এখন ও খুবই দুর্দান্ত ভালোভাবে বল করতে শিখে গেছিল। কিন্তু এত বছর ধরে এত কষ্ট করার পরেও মুরলিকে এখনো অবধি ওদের টিমের এক্সট্রা মেম্বার হিসেবে রেখে দেওয়া হয়েছিল। আজ অবধি ওকে একবারও ওদের স্কুলের মেন সিনিয়র টিমে খেলতে দেওয়া হয়নি। কিন্তু এসব কিছুর পরেও ও কোনোরকমভাবে নিরাশ না হয়ে একটানা নিজের প্র্যাকটিস চালিয়ে যেত। এইভাবে আস্তে আস্তে কিছু মাস পর পুরো দেশ জুড়ে সমস্ত স্কুলের মধ্যে একটা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। কিন্তু এই টুর্নামেন্ট চলাকালীন মুরলির টিমের একজন সিনিয়র প্লেয়ার অসুস্থ হয়ে যায়, যে কারণে এখন তার জায়গায় মুরলিকেই মেইন টিমে খেলার সুযোগ দেওয়া হয়। এই ঘটনায় মুরলি প্রচণ্ড আনন্দ পায়। এই টুর্নামেন্টের প্রথম দিনেই ও নিজেদের অপোনেন্ট টিমের 10 জন প্লেয়ারকে আউট করে দিয়েই এই ম্যাচটা খুব সহজেই জিতে যায়। এখানে ওর খেলা দেখে সবাই বুঝে গেছিল একদিন ও খুবই বড় একজন ক্রিকেটার হয়ে উঠবে। এই ঘটনার পর থেকে মুরলি পুরোপুরিভাবে নিজের স্কুলে সিনিয়র টিমে জায়গা পেয়ে যায়। এরপর আরও 3 বছর কেটে গিয়ে চলে আসে 1990 সাল। এই বছর মুরলিদের টিম ওদের দেশের ইন্টারন্যাশনাল স্কুল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলছিল, আর এই খেলাটা দেখার জন্য পুরো দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শক এসেছিল। আর এই দর্শকদের মধ্যে থেকে একজন ছিলেন অর্জুনা রানাটুঙ্গা, যিনি সেই সময় শ্রীলঙ্কান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন। এখানে মুরলির বোলিং দেখে ওনার এতটাই ভালো লেগে যায় যে উনি সাথে সাথে মুরলিকে শ্রীলঙ্কার ন্যাশনাল ক্রিকেট টিমে সিলেক্ট করে নেন। এরপর 1991 সালে মুরলি প্রথমবার নিজের দেশের হয়ে ক্রিকেট খেলার জন্য শ্রীলঙ্কার ন্যাশনাল টিমের সাথে লন্ডন পৌঁছে যায়। কিন্তু এখানে আসার পরেও মুরলিকে মেন 11-এ খেলার জন্য সিলেক্ট করা হয়নি, ওকে এক্সট্রা হিসাবে রেখে দেওয়া হয়েছিল। মুরলিকে বলা হয় ও যদি প্রথম দিনের প্র্যাকটিস ম্যাচে ভালো খেলতে পারে তাহলে ওকে পরবর্তীকালে ওভাল টেস্টের ফাইনাল 11-এ খেলার সুযোগ দেওয়া হবে। কিন্তু এই সময় ইংল্যান্ডের পরিবেশ এতটাই ঠান্ডা ছিল যে অতিরিক্ত ঠান্ডার কারণে মুরলির হাত পা জমে গিয়ে ও ঠিকভাবে বল করতে পারছিল না। আর এখন প্র্যাকটিস ম্যাচে ভালো পারফর্ম না করতে পারার জন্য মুরলিকে মেন 11-এ সিলেক্ট করা হয় না। এই পুরো টেস্ট ম্যাচ চলাকালীন মুরলি একজন এক্সট্রা প্লেয়ার হয়ে মাঠের ধারেই চুপচাপ বসেছিল। ও একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি, যদিও পরবর্তীকালে শ্রীলঙ্কা এই টেস্ট ম্যাচটা হেরে যায়। এরপর শ্রীলঙ্কান টিম যখন ইংল্যান্ড থেকে ওদের দেশে ফিরে আসে তখন মুরলি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল। ও ঠিকভাবে খাওয়া দাওয়া করতো না, কারোর সাথে ভালো করে কথা বলতো না, সবসময় মন খারাপ করে একা একা বসে থাকতো। ওর মনে হচ্ছিল এই ঘটনার পর ভবিষ্যতে ও হয়তো আর কখনোই শ্রীলঙ্কার ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাবে না। ওকে এই অবস্থায় দেখে ওর মন ভালো করার জন্য মুরলির বাবা ওকে নিজেদের বিস্কুটের কারখানাটা সামলানোর দায়িত্ব দেন। উনি বলেন, তুমি বিদেশ থেকে ফুড প্রোডাকশন নিয়ে ভালো করে পড়াশোনা করে আসো, তাহলে পরবর্তীকালে আমরা আমাদের এই কারখানাটাকে আরও অনেক বড় করে তুলতে পারবো। যদিও মুরলি কোনোভাবেই নিজের ক্রিকেট খেলা বন্ধ করে দিয়ে অন্য কোথাও যেতে চাইছিল না, কিন্তু এখানে নিজেদের কারখানাটা বড় করার জন্য ও শেষ অবধি নিজের বাবার কথায় রাজি হয়ে যায়। এরপর মুরলি যখন মালয়েশিয়ার একটা কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে সেই লেটারটা পোস্ট করতে যাচ্ছিল তখনই ওর সাথে ওদের শহরের অন্য একটা কলেজের টিচারের দেখা হয়। ওই টিচার বলেন, আমি তোমার খেলা দেখেছি, আজ থেকে 1 বছর আগে একটা কলেজ টুর্নামেন্টে তুমি আমাদের কলেজের সমস্ত প্লেয়ারকে আউট করে দিয়ে সেই ম্যাচটা হারিয়ে দিয়েছিলে। সেই দিন তোমার খেলা দেখে আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লেগেছিল। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তুমি শ্রীলঙ্কার ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাবে। এই কথা শুনে মুরলি যেন এখন নতুন করে একটা আশা ফিরে পায়। ও ঠিক করে নেয় এখন ও আর বিদেশে যাবে না, এখন ও শ্রীলঙ্কারই কোনো একটা কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করবে, আর নিজের পড়াশোনার পাশাপাশি নিজের বাকি সময়টা ও ক্রিকেট প্র্যাকটিস করবে। এরপর 1992 সালে মুরলি শ্রীলঙ্কার রাজধানী অর্থাৎ কলম্বোয় চলে গিয়ে সেখানকার একটা কলেজে ভর্তি হয়, আর সেই একই সাথে ও ওখানে একটা তামিল ক্লাব ক্রিকেট টিমে জয়েন করে। কিন্তু এখানে ও কলেজে পড়াশোনা বাদ দিয়ে নিজের বেশিরভাগ সময়টাই ক্রিকেট প্র্যাকটিস করে কাটাতো। এখন মুরলির জীবনের একমাত্র লক্ষ্য ছিল ও যেন আরও একবার শ্রীলঙ্কার ন্যাশনাল ক্রিকেট টিমে সিলেক্ট হতে পারে, আর খুব তাড়াতাড়ি ও সেই সুযোগটা পেয়ে যায়। এই বছর অস্ট্রেলিয়ান টিম শ্রীলঙ্কার ট্যুরে এসেছিল। মুরলির কোচ বলেন, অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল ম্যাচের আগে অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলা হবে,
আর যারা সেই প্র্যাকটিস ম্যাচে ভালো পারফর্ম করতে পারবে তাদের মধ্যে থেকে কিছু প্লেয়ারকে শ্রীলঙ্কার ফাইনাল টিমের জন্য বেছে নেওয়া হবে। এই কথা শুনে মুরলি খুবই এক্সাইটেড হয়ে যায়। এর কিছুদিন পর অস্ট্রেলিয়ার সাথে ওদের ক্লাব ক্রিকেট টিমের প্রথম প্র্যাকটিস ম্যাচেই মুরলি এত ভালো বল করছিল যে ওর সামনে অস্ট্রেলিয়ার বড় বড় ব্যাটসম্যানরাও বেশিক্ষণ টিকতে পারছিল না। এখানে মুরলির অত সুন্দর স্পিন দেখে অস্ট্রেলিয়ান প্লেয়ার থেকে অস্ট্রেলিয়ান কোচ প্রত্যেকেই খুবই অবাক হয়ে গেছিল। কিন্তু এই প্র্যাকটিস ম্যাচে এত ভালো পারফর্ম করার পরেও মুরলিকে ন্যাশনাল টিমে সিলেক্ট করা হয় না, যে কারণে মুরলি আরও একবার হতাশ হয়ে নিজের বাড়ি ফিরে আসে। এই ঘটনার কিছুদিন পর অস্ট্রেলিয়ার সাথে শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়। এই ম্যাচের প্রথমের দিকে শ্রীলঙ্কা খুবই ভালো খেললেও ম্যাচের 5 নম্বর অর্থাৎ শেষ দিনে এসে শেন ওয়ার্ন একাই 7টা উইকেট নিয়ে শ্রীলঙ্কান টিমকে হারিয়ে দেয়। এই ঘটনায় শ্রীলঙ্কান ক্যাপ্টেন রানাটুঙ্গা খুবই হতাশ হয়ে গেছিলেন। এখন উনি বুঝতে পারেন শ্রীলঙ্কান ক্রিকেট টিমে একজন ভালো অফ স্পিনারের প্রয়োজন। সেজন্য এখন উনি আর বাকি বোর্ড মেম্বাররা মিলে মুরলিকে আরও একবার শ্রীলঙ্কান ক্রিকেট টিমের মেন 11-এ সিলেক্ট করে নেন। এরপর অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচে মুরলি প্রথমবারের জন্য নিজের দেশের হয়ে খেলার সুযোগ পায়। আর এই একটা সুযোগ পাওয়ার পরেই ও পুরো পৃথিবীতে ইতিহাস তৈরি করে ফেলে। যদিও জীবনের প্রথমবার এত বড় একটা ম্যাচে খেলতে গিয়ে মুরলি প্রথমের দিকে খুবই নার্ভাস হয়ে গেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও নিজেকে সামলে নিয়ে ওই ম্যাচের প্রথম উইকেটটা নিয়ে নেয়। আর এইভাবে এক এক করে সেই ম্যাচে ও টোটাল 3টে উইকেট নেয়। যদিও পরবর্তীকালে এই ম্যাচটা ড্র হয়েছিল, কিন্তু এই ঘটনার পর থেকে মুরলিকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। ও পুরোপুরিভাবে শ্রীলঙ্কার ন্যাশনাল ক্রিকেট টিমে নিজের জায়গা বানিয়ে নিয়েছিল। এরপর 1993 সালে মুরলি শ্রীলঙ্কান টিমের সঙ্গে ইন্ডিয়াতে টেস্ট ম্যাচ খেলার জন্য যায়। যদিও এই ম্যাচটা শ্রীলঙ্কা হেরে গেছিল, কিন্তু এখানে ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ খেলার পর মুরলির পারফরমেন্স যেন আগের থেকে আরও অনেক বেড়ে গেছিল। এরপর আস্তে আস্তে আরও 2 বছর কেটে গিয়ে চলে আসে 1995 সাল। এই বছর শ্রীলঙ্কান টিম ওভাল টেস্ট খেলার জন্য আরও একবার অস্ট্রেলিয়ায় যায়। এই সময় মুরলি ক্রিকেটের জগতে খুবই বড় আর নামকরা একজন বোলার হয়ে উঠেছিল। তখনও অবধি ও টোটাল 50টা ইন্টারন্যাশনাল উইকেট নিয়েছিল, আর ওর সামনে পৃথিবীর বড় বড় ব্যাটসম্যানরাও বেশিক্ষণ টিকতে পারত না। আর সেজন্যই এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড মুরলির ওপরে ভালো রকমভাবে নজর রাখতে শুরু করে। এমনকি প্র্যাকটিস চলাকালীন ওরা মুরলির প্রতিটা বোলিং স্টাইল আর ওর সমস্ত বডি মুভমেন্টও ক্যামেরায় রেকর্ড করতে শুরু করে। অস্ট্রেলিয়ান টিম যেভাবেই হোক এটা জানার চেষ্টা করছিল মুরলি এত সুন্দর স্পিন বল করে কিভাবে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও ওরা কিছুই জানতে পারে না। তাই শেষ অবধি ওরা ঠিক করে নেয় ওরা মুরলির বোলিং কেরিয়ারটাকেই নষ্ট করে দেবে। এই ঘটনার কিছুদিন পর যখন অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ শুরু হয়, তখন প্রথমের দিকে মুরলি খুবই ভালো বল করছিল। ও একদম জাদুর মতন অবিশ্বাস্যভাবে বল স্পিন করছিল, যেগুলো খেলতে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের খুবই অসুবিধা হচ্ছিল। তাই এখন মুরলিকে আটকানোর জন্য অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হেয়ার মুরলির করা প্রতিটা বলকেই নো বল ডিক্লেয়ার করতে শুরু করেন। প্রথমের দিকে মুরলি মনে করেছিল ও হয়তো ওভারস্টেপিং করছে, কিন্তু পরে দেখা যায় মুরলি যতবার যেভাবেই বল করুক না কেন ড্যারেল হেয়ার সেই সবগুলোকে নো বল ডিক্লেয়ার করছিলেন। এখন শ্রীলঙ্কান ক্যাপ্টেন আর মুরলি যখন ওই আম্পায়ারের কাছে নো বলের কারণ জানতে চায়, তখন উনি বলেন মুরলি নাকি চাকিং করছে, মানে ও নাকি ছুড়ে বল করছে। আসলে এই সময় আইসিসির নিয়ম ছিল বল করার সময় কোনো স্পিন বোলার তার হাত 5 ডিগ্রির বেশি ভাঁজ করতে পারবে না, আর কোনো পেস বোলার তার হাত 10 ডিগ্রির বেশি ভাঁজ করতে পারবে না। কোনো প্লেয়ারের হাত তার থেকে বেশি ভাঁজ হয়ে গেলেই সেটাকে নো বল ডিক্লেয়ার করা হবে। আর খেলা চলাকালীন কোনো বোলার তার হাত কতটা ভাঁজ করছে সেটা দেখার দায়িত্ব ছিল মাঠে থাকা আম্পায়ারের ওপরে। তখন এই বিষয়টা ক্যালকুলেট করার জন্য বা এটাকে জাজ করার জন্য কোনো বিশেষ ক্যামেরা বা বিশেষ টিম কিছুই ছিল না। মাঠে থাকা আম্পায়ারের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। আর সেই নিয়মের সুযোগ উঠিয়েই আম্পায়ার ড্যারেল হেয়ার মুরলির প্রতিটা বলকেই নো বল ডিক্লেয়ার করতে শুরু করেন। এমনকি ওই আম্পায়ার তো মুরলি আর শ্রীলঙ্কান টিমের ক্যাপ্টেনকে সরাসরি জানিয়ে দেয় এই ম্যাচে মুরলি যতবারই বল করবে উনি সেই প্রত্যেকটা বলকেই নো বল ডিক্লেয়ার করবেন। এই কথা শুনে শ্রীলঙ্কান টিমের ক্যাপ্টেন একটু ভয় পেয়ে যায়, আর সেজন্যই সেই ম্যাচে মুরলিকে আর একটাও বল করতে দেওয়া হয় না, যে কারণে পরবর্তীকালে শ্রীলঙ্কা সেই ম্যাচটা হেরে যায়। কিন্তু এই ঘটনার পর থেকে মাঠে থাকা অস্ট্রেলিয়ান দর্শকরা মুরলিকে চাকার বলে খ্যাপাতে শুরু করে। এমনকি সমস্ত টিভি চ্যানেল আর নিউজ মিডিয়াতেও মুরলির বোলিং স্টাইল নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। এখন চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে মুরলি নাকি আইসিসি নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত হাত বেঁকিয়ে চিটিং করে বল করছিল, আর সেই কারণেই ও এত ভালো স্পিন করতে পারত। এই ঘটনার পর শ্রীলঙ্কান ক্যাপ্টেন রানাটুঙ্গা আর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বেশ কিছু মেম্বার পরীক্ষা করে দেখে মুরলির হাতে জন্ম থেকেই একটু ন্যাচারাল বেন্ড ছিল।
মানে জন্ম থেকেই ওর হাত সামান্য একটু ব্যাঁকা। বাকি মানুষদের মতন ও নিজের হাতটাকে পুরোপুরি সোজা করতে পারত না। এর মানে হলো মুরলি কোনোভাবেই চিটিং করে অতিরিক্ত হাত বেঁকিয়ে বল করত না। এখন নিজের সত্যতা প্রমাণ করার জন্য মুরলি আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে একটা এক্সাম দেয়। সেখানে মুরলির শরীরে বেশ কিছু আধুনিক ডিভাইস লাগিয়ে বল করার সময় ওর সমস্ত বডি মুভমেন্ট ট্র্যাক করা হয়। আর সেখান থেকে জানা যায় বল করার সময় মুরলির হাত 5 ডিগ্রি থেকেও কম বেঁকছে, যার মানে ও আইসিসির কোনো রুলই ব্রেক করছে না। তাই এখন মুরলি খুব সহজেই ওই টেস্টে পাশ করে যায়, আর এখন আইসিসিও ওকে একটা ক্লিন চিট দিয়ে দেয়। কিন্তু এই ঘটনার কিছুদিন পর অর্থাৎ 1996 সালে যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়, তখন প্রথমের দিকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড মুরলিকে নিজেদের টিমে নিতে চাইছিল না, কারণ এই ওয়ার্ল্ড কাপে সেই অস্ট্রেলিয়ান আম্পায়ারও থাকবেন যিনি এর আগে মুরলির সাথে ঝামেলা করেছিলেন। আর এখন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড মনে করছিল ওই আম্পায়ার হয়তো আবারও এই ওয়ার্ল্ড কাপেও ইচ্ছা করে মুরলির সমস্ত বলগুলোকে নো বল ডিক্লেয়ার করবেন, যার ফলে পুরো শ্রীলঙ্কান টিমকে সমস্যায় পড়তে হবে। কিন্তু এখানে সবাই বারণ করা সত্ত্বেও শ্রীলঙ্কান ক্যাপ্টেন রানাটুঙ্গা পুরোপুরিভাবেই মুরলির পাশে ছিলেন। উনি বলেন মুরলি তো কোনো চিটিং করছে না, আর তাছাড়া আইসিসির টেস্টেও ও পাশ করে গেছে, তাই এবারের ওয়ার্ল্ড কাপে মুরলিও শ্রীলঙ্কান টিমের হয়েই খেলবে। এরপর সেই বছরের ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল ম্যাচ হয়, যেখানে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়ে সেইবারের ওয়ার্ল্ড কাপটা জিতে যায়। এরপর 1998 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে মুরলি আবারও একটা নতুন রেকর্ড তৈরি করে। এখানে ও একটা ম্যাচে মাত্র 65 রানের বিনিময়ে ইংল্যান্ড টিমের টোটাল 9টা উইকেট নিয়েছিল, আর পুরো টেস্ট সিরিজে ও একাই টোটাল 16টা উইকেট নেয়। এই ঘটনার পর পুরো পৃথিবীর ক্রিকেটপ্রেমী মানুষরা মুরলিকে খুবই সম্মান করতে শুরু করে। এখন পুরো পৃথিবী জুড়েই ওর সুনাম অনেক বেড়ে গেছিল। কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের এই ব্যাপারটা একদমই পছন্দ হয় না। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা আর বিশেষ করে মুরলিকে একদমই পছন্দ করত না। সেজন্য এই ঘটনার কিছুদিন পর অর্থাৎ 1998 সালেই যখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর শ্রীলঙ্কার মধ্যে ট্রাইনেশন অ্যাডিলেড ওভাল শুরু হয়, তখন অস্ট্রেলিয়ান আম্পায়াররা আরও একবার মুরলিকে আটকানোর চেষ্টা করে। এই টুর্নামেন্টে যখন শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের মধ্যে খেলা হচ্ছিল, তখন সেই ম্যাচের আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন ইমারসন নামের আরও একজন অস্ট্রেলিয়ান আম্পায়ার। এখন এই ম্যাচেও উনি আগেরবারের মতন মুরলির সমস্ত বলগুলোকে নো বল ডিক্লেয়ার করতে শুরু করেন। কিন্তু এই ঘটনায় শ্রীলঙ্কান ক্যাপ্টেন রানাটুঙ্গা প্রচণ্ড রেগে গেছিলেন। উনি আম্পায়ার ইমারসনকে বলেন, যখন আইসিসি মুরলিকে ক্লিন চিট দিয়ে দিয়েছে, তারপরেও আপনি বলছেন মুরলি ছুড়ে বল করছে, আপনি কি আইসিসির থেকেও বেশি জানেন? আর এই বিষয়টা নিয়েই আম্পায়ার ইমারসনের সঙ্গে ক্যাপ্টেন রানাটুঙ্গার খুবই ঝামেলা বেঁধে যায়। আম্পায়ার বলেন, তুমি যত যাই বলো না কেন, আমার মনে হয়েছে মুরলি ছুড়ে বল করছে, সেজন্যই আমি নো বল ডেকেছি, আর যতবারই আমার এমনটা মনে হবে আমি ততবারই নো বল ডাকবো। যেটা শুনে রানাটুঙ্গা বলেন, এমনটা হলে আমি এখনই খেলা বন্ধ করে দিয়ে আমার পুরো টিমকে নিয়ে এখান থেকে চলে যাব। আর এই কথা বলেই ও নিজের পুরো টিমকে নিয়ে মাঠ থেকে বেরিয়ে আসতে শুরু করে, যেটা দেখে ম্যাচ রেফারি তাড়াতাড়ি করে ছুটে এসে পুরো ব্যাপারটা সামলানোর চেষ্টা করেন। এখন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড আর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে কল করে দুজনের সম্মতিতে একটা টেম্পোরারি সেটেলমেন্ট করা হয়। এখন ঠিক করা হয় মুরলি এই পুরো ম্যাচেই কোনো রকম অফ স্পিন করতে পারবে না। ও অফ স্পিন করলেই আম্পায়ার আবারও সেটাকে নো বল ডাকবে। এখন শেষ অবধি রানাটুঙ্গা আর শ্রীলঙ্কান টিম এই শর্ত মেনে নিয়ে আবার খেলার জন্য রাজি হয়ে যায়। তবে এত সমস্যার পরেও শ্রীলঙ্কা সেই দিনের ম্যাচটা জিতে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সেই দিনের ম্যাচের শেষ উইনিং রানটা মুরলি নিয়েছিল। এরপর আগামী 6 বছর ধরে মুরলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব ভালোভাবেই নিজের রাজত্ব বজায় রাখে। এইভাবে আস্তে আস্তে চলে আসে 2004 সাল। এই সময় অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন আর মুরলির মধ্যে একটা কম্পিটিশন চলছিল, কে সবার আগে 500টা টেস্ট উইকেট নিতে পারে। আসলে এই সময় এরা দুজনেই 500 টেস্ট উইকেটের একদম কাছাকাছি পৌঁছে গেছিল। তাই এখন মুরলিকে আটকানোর জন্য শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার সিরিজ চলাকালীন দুসরা নামে মুরলির একটা বোলিং অ্যাকশনকে সাসপেন্ড করে দেওয়া হয়, যার ফলে মুরলির উইকেট নিতে একটু অসুবিধা হচ্ছিল। আর সেজন্যই এই কম্পিটিশনে ও একটু পিছিয়ে গেছিল, যার ফলে 2004 সালের 8ই মার্চ শেন ওয়ার্ন মুরলির আগে নিজের 500টা উইকেট পূরণ করে নেয়। কিন্তু এই ঘটনার মাত্র 8 দিন পর অর্থাৎ 2004 সালের 16ই মার্চ মুরলিও নিজের 500টা উইকেটের মাইলস্টোন কমপ্লিট করে ফেলে, যে কারণে পুরো শ্রীলঙ্কান ক্রিকেট টিম মিলে এই বিশেষ মুহূর্তটা সেলিব্রেট করে। কিন্তু এরপরেও সমস্ত অস্ট্রেলিয়ান প্লেয়ার আর অস্ট্রেলিয়ান নিউজ মিডিয়া বলতে শুরু করে, মুরলি তো জিম্বাবুয়ে আর বাকি সমস্ত ছোট ছোট দেশের সঙ্গে খেলে নিজের এই উইকেটগুলো পেয়েছে, ওর মধ্যে বড় টিমের সঙ্গে খেলার ক্ষমতা নেই, আর তাছাড়া এমনিতেও তো চিটিং করে। এই ঘটনার পর মুরলি লক্ষ্য করে
এখন জিম্বাবুয়ান ক্রিকেট টিমের প্লেয়াররাও ওর বোলিং স্টাইল নিয়ে মজা তামাশা করছে। এই ঘটনায় মুরলি মানসিকভাবে প্রচণ্ড আঘাত পায়। এখন ও ঠিক করে নেয় ও পুরো পৃথিবীর সামনে নিজেকে আরও একবার নির্দোষ প্রমাণ করবে। সেজন্য ও আইসিসির কাছে আরও একবার আপিল করে। আর এখন ও আইসিসির সমস্ত মেম্বারদের সামনে একটা আর্ম ব্রেস টেস্ট দেয়। এখন এই টেস্ট চলাকালীন মুরলির হাতে পাইপের মতন দেখতে স্টেনলেস স্টিলের একটা গোল প্যাড পুড়িয়ে দেওয়া হয়, যাতে ও কোনোভাবে নিজের হাতটাকে ভাঁজ করতে না পারে। এখন এই অবস্থাতেই ওকে সবার সামনে নর্মালভাবে বল করে দেখাতে হবে। যদিও এই টেস্ট চলাকালীন আইসিসির বোর্ড মেম্বাররা জানিয়ে দেয় আগামী 3-4 দিন ধরে এই টেস্টটা চলবে, কিন্তু সমস্যা হলো মুরলি যদি বেশিক্ষণ ধরে ওই ভারী স্টিলের প্যাড পরে বোলিং প্র্যাকটিস করে তাহলে ওর হাতে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। যেটা শুনে মুরলি বলে, এই ঘটনার পর আমি যদি সারা জীবনের জন্য আর কখনোই বল না করতে পারি তাতেও আমার কোনো দুঃখ নেই। আমি শুধু পুরো পৃথিবীর সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই। এই কথা বলেই ও সবার সামনে নিজের টেস্ট দিতে শুরু করে। আর ওর এই পুরো টেস্টটাকেই টিভিতে লাইভ দেখানো হচ্ছিল। এই টেস্ট চলাকালীন এখানে আইসিসির সমস্ত বোর্ড মেম্বারদের পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে সেই আম্পায়ারকেও ডেকে আনা হয়, যে সবার প্রথম মুরলিকে চাকিংয়ের অপবাদ দিয়ে ওর সমস্ত বলগুলোকে নো বল ডিক্লেয়ার করেছিল। এখন মুরলি এই ভারী স্টিলের প্যাডটা পরেও এদের সামনে খুবই সুন্দরভাবে বল করে দেখায়। এটা দেখে সেই অস্ট্রেলিয়ান আম্পায়ার যেন কোনোভাবেই এটাকে বিশ্বাস করতে পারছিল না। ওনার মনে হচ্ছিল ওই প্যাডের মধ্যে থেকেও মুরলি হয়তো নিজের হাত বেঁকিয়ে বল করছে। সেজন্য শেষ অবধি তিনি নিজের হাতেই সেই প্যাডটাকে ভালো করে পরীক্ষা করে দেখতে শুরু করেন। আর ওই প্যাডটা হাতে নেওয়ার পরেই উনি বুঝতে পারেন এটার ভিতরে হাত বেঁকানো বা হাত ভাঁজ করা কোনোভাবেই সম্ভব না। যেটা দেখে এখন শেষ অবধি উনি নিজের অহংকার ছেড়ে দিয়ে নিজের ভুলটা স্বীকার করে নেন। উনি বলেন, আমি এতদিন ভুল বলেছিলাম, মুরলি কখনোই চিটিং করেনি, ও সত্যিই একজন ভালো বোলার। কিন্তু মুরলি এখানেই থেমে থাকে না। এরপর ও অপারেশন করিয়ে নিজের হাতটাকে পুরোপুরি সোজা করিয়ে নেয়, যাতে ভবিষ্যতে কেউ আর কখনো কোনোভাবেই বলতে না পারে ও চিটিং করেছে। আইসিসির সামনে মুরলি যে টেস্ট দিয়েছিল সেটা রেজাল্ট বেরোতে বেরোতে 5 বছর সময় লেগে যায়। অবশেষে 2009 সালে পৃথিবীর সমস্ত দেশের ক্রিকেট বোর্ড মেম্বাররা একসাথে বসে বেশ কিছু নতুন নিয়ম তৈরি করে, যেখানে ঠিক করা হয় এখন থেকে সমস্ত বোলার বল করার সময় তাদের হাতটাকে ম্যাক্সিমাম 15 ডিগ্রি ভাঁজ করতে পারবে। আর মাঠে থাকা আম্পায়াররা এই হাত ভাঁজ করার বিষয়টা নিয়ে কোনো প্লেয়ারকেই কিছু বলতে পারবে না। তার জন্য মাঠের বাইরে থার্ড আম্পায়ারের আলাদা টিম থাকবে। এবার আইসিসি যখন পুরো পৃথিবীর সামনে মুরলির টেস্ট রেজাল্ট আর নিজেদের নতুন ডিসিশনগুলো ডিক্লেয়ার করে, তখন মুরলি মানসিকভাবে অনেকটা শান্তি পায়। এই রেজাল্ট বেরোনোর কিছুদিন পর শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার টেস্ট সিরিজ চলাকালীন মুরলি ঠিক করে নেয় ইন্ডিয়ার সাথে আর একটা টেস্ট ম্যাচ খেলার পরেই ও রিটায়ার করে যাবে। যেটা শুনে সবাই খুবই অবাক হয়ে যায়। এমনকি শ্রীলঙ্কান টিমের বাকি প্লেয়াররা তো মুরলিকে বলে, এখন তো তোমার ওপর থেকে সমস্ত রকম অপবাদ সরিয়ে নেওয়া হয়েছে, এখন তো কেউ তোমাকে আর কিছুই বলবে না। আর তাছাড়া তুমি যা ভালো খেলছো তাতে করে আগামী 5-7 বছর তুমি খুব ভালোভাবেই খেলতে পারবে। আর তাছাড়া এখনো অবধি তুমি 792টা টেস্ট উইকেট নিয়েছো, আর 8টা উইকেট নিতে পারলে তুমি 800টা উইকেট নিয়ে পুরো পৃথিবীতে একটা নতুন রেকর্ড তৈরি করতে পারবে। তাই তোমার 800টা উইকেট না হওয়া অবধি তুমি রিটায়ার করো না। যেটা শুনে মুরলি বলে, এত বছর ধরে নিজেকে নিরীহ প্রমাণ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। এবার আমি খেলা ছেড়ে দিয়ে নিজের মতন একটু সময় কাটাতে চাই। আর আমি যদি সত্যিই একজন ভালো বোলার হয়ে থাকি তাহলে আমার জীবনের শেষ একটা ম্যাচেই আমি 8টা উইকেট নিয়ে নিজের 800টা উইকেটের মাইলস্টোন পূরণ করতে পারবো। এরপর ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়। এই পুরো ম্যাচে মুরলি খুব ভালোভাবেই 7টা উইকেট নিয়ে নেয়। আর মাত্র একটা উইকেট নিতে পারলেই ও 800টা টেস্ট উইকেটের একটা নতুন রেকর্ড তৈরি করতে পারবে। কিন্তু এই ম্যাচের শেষ ওভার অবধিও ও নিজের 8 নম্বর উইকেটটা নিয়ে উঠতে পারেনি। এখন সবাই এক প্রকারভাবে ভেবে নিয়েছিল মুরলি হয়তো নিজের 800তম উইকেটটা নিতে পারবে না। কিন্তু এই ম্যাচের একদম লাস্ট ওভারের লাস্ট বলে এসে মুরলি আরও একটা উইকেট নিয়ে একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। নিজের কেরিয়ারের শেষে এসে মুরলি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সমস্ত ফরম্যাট মিলিয়ে টোটাল 1347টা উইকেট নিয়েছিল, যার মধ্যে থেকে 800টা টেস্ট উইকেট ছিল আর 534টা ছিল ইন্টারন্যাশনাল ওয়ানডে উইকেট। আর এখনও অবধি পুরো পৃথিবী জুড়ে এগুলোই সর্বোচ্চ ওয়ার্ল্ড রেকর্ড হয়ে রয়েছে। এখনও অবধি কেউ এগুলোর ধারে পাশেও আসতে পারেনি। এগুলোর পাশাপাশিও মুরলির কাছে আরও অনেকগুলো ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। আর এই ইনফরমেশনগুলোর পাশাপাশি মুরলির জীবনের কাহিনীটা এখানেই শেষ হয়। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো রকম মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। আপাতত আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি।
আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে।